কেমন আছো? জি স্যার, ভালো। ভালো আছো? আচ্ছা, আজকে আমরা এই একটা সৃজনশীল প্রশ্ন করব। বই আছে, মেইন বইটা নাও প্রথমেই। মেইন বইটা নাও। স্যার লেনদেন থেকে। মেইন বই নিয়েছো? জি স্যার। 2 নং প্রশ্নটা দেখো। এই 58 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায় 58 পৃষ্ঠার 2 নং প্রশ্নটা দেখো। হ্যাঁ স্যার, 2 নং। ঠিক আছে, প্রশ্নটা কি বলছে দেখো। জনাব অপু 2017 সালের 1 জানুয়ারি নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের দুটি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করে। তাহলে কি ব্যবসা শুরু করে? কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করে। তার জন্য কি কি আনে সে? নগদ টাকা 1,70,000 এবং 75,000 টাকা দামের দুটো কি মেশিন। ঠিক আছে, এই দুইটা মূলধন হিসেবে নিয়ে ব্যবসা শুরু করে। জানুয়ারি 3 ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খুলেন। তাহলে তিনি ব্যাংকে টাকা জমা দিয়ে একটি হিসাব খুলেন। তাহলে এখানে 4, দোকানে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ 15,000 টাকা। দোকানের জন্য যে বৈদ্যুতিক মিটারের প্রয়োজন আছে সেই মিটার লাগানোর খরচ হয়েছে কত? 15,000 টাকা। ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। ফটোকপি এবং কম্পোজ করার জন্য যে কাগজের প্রয়োজন হয় সেই কাগজ ক্রয় করেছে 2,000 টাকার। বাকিতে একটি ফ্যান ক্রয়। ওকে, এরপর দেখো বাকিতে একটি ফ্যান ক্রয়। তাহলে তার ব্যবসায়ের জন্য একটি কি করতে হয়েছে? ফ্যান ক্রয় করতে হয়েছে। এরপর দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ। তাহলে এটা একটা বিজ্ঞাপন হিসাব। একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পেল 8,000 টাকা। তারপরে হচ্ছে কি জানুয়ারি 30 দোকান ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান। ঠিক আছে, এই লেনদেনগুলো ঘটেছে। এখানে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা খাতা কলম নিব, প্রথম প্রশ্নটা করব আমরা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে দেখো 2 নং প্রশ্নের উত্তর ক। 2 নং প্রশ্নের উত্তর ক। ঠিক আছে, এরপর এখানে একটা শিরোনাম দাও। তাহলে শিরোনামটা কি হয়? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ।
উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় ঠিক আছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। শিরোনাম দিয়েছো? জি স্যার। ঠিক আছে, এবার আমরা দুটো টাকার কলাম দিয়ে একটা ছক করব। বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে ওরা কোনো কাজ করতে পারে না। নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য। ঠিক আছে, ছক করেছো এভাবে দেখো। খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। বেশি স্মার্ট হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো। ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে? আল্লাহর দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে? এজন্য আল্লাহ বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন বিবরণ আল্লাহ আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায় মুমিন বান্দা টাকা কোনো চয়েস নেই। আমার আল্লাহ বলেছে 5 ঠিক আছে, এই যে এভাবে দুইটা টাকার কলাম ইয়া করো, দুইটা ছক করতে হবে টাকা টাকা দিয়ে। বুঝতে পেরেছো কিনা? আল্লাহ বললেন স্যার এখনই করে ফেলবো? হ্যাঁ, অবশ্যই করে ফেলো। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এক সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না। স্যার এখানে কোনটা কত সেন্টিমিটার করে টানতে হবে? কি কোনটা কত সেন্টিমিটার করে টানবো মানে? এগুলো শিখাইছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে? সারা বছর রোজা শিখাইছে? এক স্কেল করে করে এক স্কেল হবে। রেগে গেলেন। দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ করবে? কই আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ করি না। আমি নবী তো তাহাজ্জুদ করি আবার ঘুমাই। তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কোথায়? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই। এভাবে স্যার এখানে মিজানুর রহমান আজহারের ভয়েস কে শুনতেছে? কোথায়? আমি নবী ওই আপনাদের এখানে শোনা যাচ্ছে। তাই? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে। স্কুলের মধ্যে আমার নবীর কোথায়? আমি তো শুনতেছি না। আমার রাসূলের চাইতে আমার থেকে তো শোনা লাগতেছে। তার মানে রাসূল যদি ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এটা টপকিয়ে কেটে দিই। হ্যাঁ, অ্যাডভান্স ঠিক আছে। আপনি এবার ঠিক আছে। জি স্যার। এটা ওই যে ইউটিউবে আমি ভিডিও আপলোড করছি যে একটু আগে, হ্যাঁ তখন ওই পরের ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে গেছে আর কি। বুঝছো কিনা? ঠিক আছে, yes. ছকটা করেছো? না স্যার। করো। হ্যাঁ হ্যাঁ
তাহলে বিবরণ টাকা টাকা দিয়ে দুইটি ইয়া লিখবে, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। মানে কোনটা আমার কত টাকা এভারেজ, মানে আমার না, প্রশ্ন বলেছে কি উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রারম্ভিক মূলধন কি? মালিক ব্যবসায় শুরুতে যেটা নিয়ে ব্যবসা করে সেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে মালিক কি কি নিয়ে এসেছে দেখো। মালিক ব্যবসা করার জন্য নগদ টাকা নিয়ে এসেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? নগদ টাকা, নগদ টাকা কত নিয়ে এসেছে? মালিক নগদ টাকা 1,70,000, 1,70,000। ঠিক আছে? এরপরে জি কি স্যার। এনেছে? দুটি ফটোকপি মেশিন, দুটি ফটোকপি মেশিন কত টাকা? 75,000 টাকা করে। দুইটা কত করে? 75,000 ইন্টু 2, তাহলে কত হয়? দুইটা 75,000 করে, 2 হলে কত হয়? 1,50,000 টাকা, ঠিক আছে? জি স্যার। বুঝছো কিনা? ইয়েস স্যার। এই দুটো নিয়েই তো মালিক ব্যবসা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মালিক যেগুলো নিয়ে ব্যবসায় শুরু করে সেগুলো হচ্ছে কি? ব্যবসায়ের মূলধন। এর মধ্যে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে 1,70,000 এবং 1,50,000 যোগ করলে কত হয়? 3,00,000 ও নগদ টাকা। 3,20,000। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে মূলধনের পরিমাণ কত? 3,20,000, ঠিক আছে? হ্যাঁ মোট প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? মোট প্রারম্ভিক মূলধন কত? 3,20,000। এই এতটুকুই করতে হবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। এভাবে করে শেষে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? মোট প্রারম্ভিক জি স্যার। মূলধনের পরিমাণ 3,20,000 টাকা হয়েছে, এটা করেছো? না স্যার। হ্যাঁ করে দিচ্ছি, করে আপনাকে পাঠাই দিচ্ছি। করে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। নগদ।
তাহলে 2 নং প্রশ্ন উত্তর কি বলেছে? কটা হয় নাই তো? আচ্ছা, এটা করে দাও। স্যার খ নাম্বারটা বলছে জানুয়ারি ক শেষ, 1, ক 3, হয়েছে? 7। না স্যার, কটা করে দাও। নগদ টাকা, তারপর কি লিখছে? তুমি এটা তখন তুলো নাই কেন? আপনি ওটা বুঝাইতে আসছেন। খ নাম্বার নগদ টাকা লিখছো 1,70,000। নগদ নগদ লিখেছো টাকা 1,70,000। হ্যাঁ স্যার, নগদ 1,70,000। ফার্স্ট কলামে লিখো। এরপর লিখো হ্যাঁ, ফটোকপি মেশিন। ফটোকপি। আচ্ছা, ফটোকপি ফটোকপি মেশিন। হ্যাঁ, ফটোকপি মেশিন নগদ টাকা 1,70,000। হ্যাঁ, ফটোকপি মেশিন ঠিক আছে, লিখছো? হ্যাঁ স্যার, ফটোকপি মেশিন ফটোকপি মেশিন ভিতরে লিখো, ওই বিবরণের ঘরে লিখো 75,000 ইন্টু 2 ব্র্যাকেট দিয়ে 75,000 ইন্টু 2। আচ্ছা আচ্ছা, 75,000 ইন্টু 2। 2। ও গুণ করতাম 75,000। 75,000 ইন্টু 2। হ্যাঁ, স্যার এটা গুণ করব এখন? হ্যাঁ, গুণ করে 1,50,000 টাকা হয়। আচ্ছা আচ্ছা, তো 1,50,000। হ্যাঁ, 1,50,000 দুইটাই যোগ করবা। স্যার যেখানে টাকা লিখছি এটা কি ওখানে বসাবো? 1,50,000। হ্যাঁ, 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 1,50,000। ঠিক আছে। তাহলে জি। দুটোটা যোগ করলে হয়ে যাচ্ছে মূলধন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো কটা হয়েছে? হ্যাঁ কটা শেষ? এবার খ কি বলেছে দেখো। 2 নং প্রশ্ন উত্তর খ।
জানুয়ারি 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব শ্রেণী দেখাও। অর্থাৎ এগুলোর সাথে যে হিসাবের শ্রেণীগুলো জড়িত সেটা দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো, এটার জন্য আমাদেরকে তারিখ, সংশ্লিষ্ট হিসাব খাত, টাকা এবং হিসাব শ্রেণী এগুলো দেখাতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আসো, প্রথমে আমরা একটা ছক করবো। এই যে শিরোনাম দাও, শিরোনাম দিয়ে একটি ছক করো। জানুয়ারি 1, 3, 7 ও 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখানো হলো। ঠিক আছে? জি স্যার। এভাবে করে একটা ছক প্রস্তুত করো, দ্রুত করবা। হ্যাঁ, হ্যাঁ। ছক করেছো? না স্যার, না স্যার। ছক করো নাই? হ্যাঁ হ্যাঁ করতেছি। কেন? লেনদেনের সাথে জড়িত হিসাবে স্যার, গ নাম্বারটা আজকে করতে পারবো না, আমার খাতা শেষ তো, সেজন্য। সম্পদ হিসাব, হ্যাঁ, সম্পদ হিসাব, নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব, মূলধন হিসাব। ঠিক আছে? দেখো, বুঝছো কিনা? আচ্ছা স্যার, হ হ্যাঁ, দিয়ে বিসর্গ, এটা কোন শ্রেণী? বুঝিনি। হ দিয়ে বিসর্গ হিসাব টাকার শ্রেণী। পাশে। আচ্ছা আচ্ছা, হিসাব ঠিক শ্রেণী। আছে? হিসাব আচ্ছা, শ্রেণী দেখো, নগদান হিসাব 1,70,000 টাকা সম্পদ হিসাব, জি যন্ত্রপাতি স্যার। 1,50,000 টাকা, তাও সম্পদ হ্যাঁ, হিসাব, এবং সম্পদ মূলধন 3,20,000 টাকা মালিকানা সত্ত্ব হিসাব। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা 1 তারিখেরটা করে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। কিভাবে আমরা এখন করব 3 তারিখের লেনদেনটা।
ঠিক আছে, একের পরে আমাদেরকে কত তারিখে লেনদেন করতে বলেছে? 3 তারিখের লেনদেন। 3 তারিখের লেনদেন। তাহলে 3 তারিখের লেনদেন কি বলেছে একটু পরে দেখো। 3 তারিখের লেনদেন জানুয়ারি 3 তারিখে জানুয়ারি বলেছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাইলে ব্যাংকে টাকা জমা দিলে নগদ টাকা চলে যাবে, হ্যাঁ ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে একটা হচ্ছে নগদান হিসাব, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। নগদান হিসাব, ব্যাংক জমা হিসাব, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। কত টাকা জমা দিয়েছে ব্যাংকে? 50,000, 50,000। ঠিক আছে। হ্যাঁ এবং ব্যাংকে যা জমা দিয়েছে নগদ টাকা, সেই একই পরিমাণ টাকা ব্যাংকেও জমা হবে, জি ঠিক কিনা? জি স্যার। বুঝতে পেরেছো? ইয়েস তাহলে স্যার। নগদটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসাব, ঠিক আছে। জি স্যার। নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ, এবং ব্যাংকের জমাকৃত টাকা সেটাও কি সম্পদ হিসাব, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এটাও তুলে নাও। তাহলে এরপরে চলে গেল কত? 3। 3-এর পরে আছে কত? 7 তারিখের লেনদেন। 7 তারিখের লেনদেন কি বলেছে? জানুয়ারি 7 তারিখে কি করতে বলা হয়েছে? জানুয়ারির 7 তারিখ, ঠিক আছে, বলা হয়েছে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। ফটোকপি ও কম্পোজের কাগজটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মণিহারি, মণিহারি হিসাব, এবং আরেকটা হচ্ছে নগদ টাকা দিয়ে কিনতে হয়েছে, তাই হবে নগদান হিসাব। বুঝতে পেরেছো কিনা? ফটোকপি ও কম্পোজের কাগজগুলো হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য মণিহারি। তাহলে মণিহারিটা হচ্ছে মণিহারি হিসাব, এবং নগদ টাকা চলে যাবে প্রতিষ্ঠানের জন্য, তাই কি হবে? নগদান হিসাব হবে। মণিহারিটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব, এবং নগদ টাকা হচ্ছে কি সম্পদ হিসাব। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটাও আপনার গড স্যার। হ্যাঁ, 1 মিনিট আমি পড়ি। জানুয়ারির 1 তারিখ, হ্যাঁ, জানুয়ারি 3 তারিখ নগদান হিসাব, মানে উনি ব্যাংকে এগুলো জমা রাখছে 50,000 টাকা, না স্যার? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস স্যার। এবার লাস্ট বলেছে কি জানুয়ারি লাস্ট 13 তারিখের বলছে লেনদেনটা, ঠিক আছে। আচ্ছা। তাহলে 13 হ্যাঁ তারিখে লেনদেনের জন্য আমাদেরকে কি করতে হবে? হিসাবের শ্রেণী বের করতে হবে। জানুয়ারি 13, তাহলে জানুয়ারি 13-তে কি বলেছে দেখো, 13 নাকি 15? জানুয়ারি এটা 15 তারিখ। জানুয়ারি 15 তারিখ বলেছে দোকানে পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ। তাহলে প্রচারপত্র বিতরণ করলে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন হিসাব।
কোন ধরনের হিসাব? বিজ্ঞাপন হিসাব। হিসাব। এবং সেটা নগদ টাকায় দিতে হয়েছে। এই যে বিজ্ঞাপনটা নগদ নগদ টাকায় দিতে হয়েছে, তাই এটা হবে কি নগদান হিসাব। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। জি স্যার। কত টাকা প্রচার করেছে? 2000 টাকা। 2000 টাকা। স্যার গ নাম্বারটা তো অনেক বড়। 4 তারিখ, 8 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, ডেবিট ক্রেডিট। হ্যাঁ, করতে হবে। স্যার আমার খাতা শেষে। আচ্ছা, আপাতত তুমি আগে যেটা করতেছো সেটা দেখো। তাহলে প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, খরচ, টাকা চলে যাবে। ঠিক আছে, টাকা চলে যাবে। তাহলে এটা হচ্ছে হ্যাঁ। ব্যয় হিসাব। এবং নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসাব। ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ঠিক আছে, দেখো তাহলে 2 নং প্রশ্ন উত্তর খ, জানুয়ারি 1, 3, 7 ও 15 তারিখে লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখানো হলো। জানুয়ারির 1 তারিখে নগদ টাকা যন্ত্রপাতি নিয়ে মালিক ব্যবসা শুরু করেছে, তাই নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং মূলধন হিসাব নামের 3টি হিসাব হয়েছে। নগদান হিসাবটা সম্পদ, যন্ত্রপাতিটা সম্পদ, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। জানুয়ারি 3 নগদান হিসাব সম্পদ, ব্যাংক জমা, ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। তাহলে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। নগদটাও সম্পদ হিসাব, ব্যাংক জমাটাও সম্পদ হিসাব। শুধুমাত্র নগদ সম্পদটা ব্যাংক সম্পদে পরিণত হয়েছে এখানে। জানুয়ারি 7 দোকানের জন্য ফটোকপি কম্পোজের কাগজ কেনা হয়েছে। তাহলে কাগজ, কলম, পেন্সিল, মণিহারি, এগুলোকে আমরা মণিহারি হিসাব বলি এবং এগুলো নগদ টাকায় কেনা হয়েছে, তাই নগদান হিসাব। ঠিক আছে, তাহলে মণিহারিটা প্রতিষ্ঠানের ব্যয় হিসাব এবং নগদটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসাব। জানুয়ারি 15 দোকানের প্রচারের জন্য লিফলেট বিতরণ করেছে, যেটা প্রতিষ্ঠানের জন্য একটা বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব এবং নগদান হিসাব। ঠিক আছে, বিজ্ঞাপন হিসাবটা প্রতিষ্ঠানের ব্যয়, নগদান হিসাবটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। বুঝতে পেরেছো? জি। ফুরকান, ইয়েস স্যার। তোলা হয়েছে? না স্যার। দ্রুত আচ্ছা তুলো। স্যার, গ্রুপ কলে। হয়েছে, কমপ্লিট। স্যার শেষ করে বলতেছি। স্যার মণিহারি মানে একটু বুঝাই দেন তো। মণিহারি মণিহারি মানে হচ্ছে কাগজ, কলম, পেন্সিল যেগুলো ব্যবসায় ব্যবহার হয় সেগুলোকে মণিহারি হিসাব বলা হয়।
স্যার বলো। একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমার ঘরটা দেখবেন হচ্ছে নাকি। বুঝিনি। কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তুমি একটা ছবি তুলে দিলেই তো হচ্ছে। তুমি এটা করার পরে একটা ছবি দিলে জি। হবে। ঠিক ঠিক আছে? আছে। ইয়েস স্যার। আচ্ছা স্যার এখন বুঝাই দেন, শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এই আর কি, নগদটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, মূলধন মালিকানা সত্ত্ব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে জানুয়ারি 3 তারিখে নগদে ব্যাংকে জমা দেওয়া হলো। নগদান হিসাব সম্পদ, ব্যাংক হিসাবও সম্পদ। অর্থাৎ ব্যাংকে জমা টাকাটা আমাদের জন্য সম্পদ, একইভাবে নগদ টাকাটাও সম্পদ। এরপরে হচ্ছে কি, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়, এটা প্রতিষ্ঠানের জন্য মণিহারি। ঠিক আছে, তাহলে মণিহারিটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়, নগদান হিসাব হচ্ছে সম্পদ। এরপর জানুয়ারি 15 বিজ্ঞাপন হিসাব, নগদান হিসাব, যেহেতু দোকানের প্রচারের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে, এটা বিজ্ঞাপন হিসাব। এবং নগদান হিসাব, নগদ টাকাটা হচ্ছে সম্পদ, বিজ্ঞাপনটা হচ্ছে ব্যয়। ঠিক আছে? জি স্যার। পারবে তো? অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। ওকে, তাহলে গ নাম্বারটা আমরা পরে ক্লাসে করব। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।